আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভ্যাট সেশনে স্বাগতম। আপনারা জানেন আমরা প্রতি সেশনে ভ্যাটের একটা নতুন একটা বিষয় আলোচনা করি। সেই বিষয়ের মধ্যে যে সমস্ত জটিলতা, বাস্তব প্রয়োগের অসুবিধা থাকে সেগুলো আমরা আলোচনা করে উত্তম সমাধান দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা নতুন একটা বিষয় আমরা শুরু করব। এই বিষয়টা একটা সেশনে হবে না, 2-3টা সেশনে আমরা এই বিষয়টা শেষ করব। সেটা হলো শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান, তারা কিছু এক্সামশন পায়। এই এক্সামশনগুলোর প্রয়োগ নিয়ে মাঠ পর্যায়ে কিছু জটিলতা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 2টা বা 3টা সেশনে আমরা শেষ করব। তো হ্যাঁ, প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি। সেটা হলো, আমরা জানি যে রপ্তানি ভ্যাট মুক্ত, শুল্ক কর মুক্ত, শুধু ভ্যাট না, রপ্তানি শুল্ক কর মুক্ত। রপ্তানির উপরে কোনো শুল্ক কর নেই। তো রপ্তানি শুল্ক কর মুক্ত, এটা তো বাস্তবায়ন করতে হয়, এটা প্রয়োগ করতে হয়। তো রপ্তানি শুল্ক কর মুক্ত করার সরকারের 3টে পদ্ধতি আছে। 3টে পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো বন্ড লাইসেন্স, দ্বিতীয় পদ্ধতি হলো এক্সামশন, তৃতীয় পদ্ধতি হলো রিফান্ড। বন্ড লাইসেন্স, এক্সামশন, রিফান্ড। বন্ড লাইসেন্স হলো, আপনারা জানেন, শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স দেওয়া আছে, কাস্টমস বন্ড লাইসেন্স। বন্ড কমিশনারেট লাইসেন্স ইস্যু করে। এই লাইসেন্সের আন্ডারে ওই প্রতিষ্ঠান উপকরণ শুল্ক কর মুক্তভাবে আমদানি করে নিয়ে আসে বা লোকাল মার্কেট থেকে কিনে ব্যাক টু ব্যাক এলসির আন্ডারে শুল্ক কর পরিশোধ করা লাগে না। এরপর এই উপকরণ দিয়ে পণ্য গার্মেন্টস উৎপাদন করে বিদেশে রপ্তানি করে দেয়। যেহেতু উপকরণের উপরে শুল্ক কর পরিশোধ করা হয়নি, ফেরত নেওয়ার কোনো প্রশ্ন আসে না। এই হলো বন্ড লাইসেন্স। এরকম হাজার হাজার প্রতিষ্ঠানকে বন্ড লাইসেন্স দেওয়া আছে। সরাসরি রপ্তানিকারক, প্রচ্ছন্ন রপ্তানিকারক সব প্রতিষ্ঠানই যদি শতভাগ রপ্তানিকারক হয়, তাহলে বন্ড লাইসেন্সের জন্য আবেদন করলে কিছু ফর্মালিটিস পালন করে বন্ড লাইসেন্স পায়। রপ্তানি নীতি আদেশ অনুসারে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো যে প্রতিষ্ঠান তার মোট উৎপাদনের 80% বা তার বেশি রপ্তানি করে, সেই প্রতিষ্ঠানকে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান বলা হয়। বাকি যে 20% সেটা শুল্ক কর পরিশোধ করে লোকাল মার্কেটে বিক্রি করতে পারে। এই তো বন্ড লাইসেন্স, আমরা বললাম যে রপ্তানি শুল্ক কর মুক্ত করার 3টে পদ্ধতি: বন্ড লাইসেন্স, এক্সামশন আর হচ্ছে রিফান্ড। তো আমরা মূলত এক্সামশন নিয়ে আলোচনা করব। এক্সামশনের 2টা এসআরও আছে। আমরা বলি এসআরও 188 আর এসআরও 189, এটা বলে আমরা সবাই বুঝি। আর একটা সাধারণ আদেশ আছে, আমরা বলি সাধারণ আদেশ 20। সাধারণ আদেশ 20তে মূলত কিছু পদ্ধতি বলা আছে। আমরা আজ এসআরও 188, 188 নিয়ে আলোচনা করব। এখানে 3টা টেবিল আছে। আমরা আজকে পুরোটা আলোচনা করব না, সময় লাগবে। আমরা কিছুটা আলোচনা করব। এই এসআরও 188তে 3টে টেবিল আছে। টেবিল 1-এ আছে হলো প্রাকৃতিক গ্যাস উপরে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। টেবিল 2-এ আছে হলো প্রায় 7-8-9টা সেবা আছে। আরও একটা অ্যাকাউন্টস হেড আছে, শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয়। এবং টেবিল 3-এ 6টা সেবা আছে, মূলত আমদানি রপ্তানি পর্যায়ে। তো টেবিল 1-এ প্রাকৃতিক গ্যাস। টেবিল 2-এ কী কী আছে আমি একটু খুব সংক্ষেপে বলি। টেবিল 2 আছে ওয়াসা। ওয়াসা মানে পানি। যোগানদার, সিকিউরিটি সার্ভিস, পরিবহন ঠিকাদার, যানবাহন ভাড়া প্রদানকারী অর্থাৎ রেন্ট এ কার সার্ভিস, বিদ্যুৎ বিতরণকারী অর্থাৎ বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা। তারপর আছে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার বাহির হইতে সেবা সরবরাহ অর্থাৎ সেবা আমদানি। এরপর আছে ল্যাবরেটরি টেস্ট চার্জ। এটা আমাদের ভ্যাট সিস্টেমে আমরা বলি জরিপ সেবা। আর একটা আছে, এটা সেবার নাম নাই, এটা একটা অ্যাকাউন্টস হেড আছে, সেটা হলো শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয়। এটা নিয়েও একটু জটিলতা হয়। এই যে আমি কয়েকটা সেবার কথা আমি বললাম, যেটা এখানে উল্লেখ আছে, এর ভিতরে সবচেয়ে বেশি সমস্যা হয় হলো যোগানদার আর এই শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয়, এই দুটা নিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় যোগানদার নিয়ে। যোগানদারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, আমরা কিছু প্রাথমিক আলোচনা করব আজকে। এখানে প্রাকৃতিক গ্যাস, ওয়াসা এবং বিদ্যুৎ, এই 3টের ক্ষেত্রে নিয়ম হলো, প্রাকৃতিক গ্যাস, ওয়াসা এবং বিদ্যুৎ, এই 3টের ক্ষেত্রে নিয়ম হলো সাধারণ আদেশ 20-তে বলা আছে কমিশনারের কাছে আবেদন করতে হয়। সব তথ্য দিয়ে, মিটার নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে কমিশনার তদন্ত করায়, ভ্যাট কমিশনারের কাছে আবেদন করতে হয়। তদন্ত করিয়ে দেখে যে এটা শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে কিনা।
এরপরে কমিশনার একটা প্রত্যয়নপত্র ইস্যু করে যে অমুক তারিখ থেকে ভ্যাট অব্যাহতি দেওয়া হলো। এরপর এই প্রত্যয়নপত্র এই গ্যাস, ওয়াসা বা বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হয়। কর্তৃপক্ষ ওই তারিখ থেকে বিলের সাথে ভ্যাট অ্যাড করে না। এই হলো এই তিনটের ক্ষেত্রে পদ্ধতি। এখানে কতগুলো সমস্যা হয়। একটা হলো যে অনেক সময় দেখা যায় যে একটা মিটার দিয়ে একাধিক প্রতিষ্ঠানে কাজ করা হচ্ছে। এখানে বলা আছে যে কোনো ক্ষেত্রেই রপ্তানিকারক স্বাধীনতা 20-তে বলা আছে, কোনো ক্ষেত্রেই রপ্তানিকারক প্রতিষ্ঠানের কারখানা বা উৎপাদনস্থল ভিন্ন অন্য কোনো অফিসে ব্যবহৃত সেবার ক্ষেত্রে মূসক অব্যাহতির সুবিধা প্রযোজ্য হইবে না। অর্থাৎ এই যে বিদ্যুৎ, পানি, গ্যাস, এটা কারখানা বা উৎপাদন স্থলে ব্যবহার হতে হবে, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার হলে এই সুবিধা পাবে না। আর একটা কথা বলা আছে স্বাধীনতা 20-তে, একই মিটার যদি একাধিক প্রতিষ্ঠান ব্যবহার করে যাহার প্রত্যেকটি প্রতিষ্ঠান রপ্তানি পণ্য উৎপাদন করে না, তাহা হইলে বিদ্যুৎ বিলের উপর প্রযোজ্য মূসক পরিশোধ করিতে হইবে। এটা শুধু বিদ্যুতের ক্ষেত্রে যদিও বলা আছে, এটা পানি এবং গ্যাস সব ক্ষেত্রে এটা পরিপালন করা হয়। অর্থাৎ একটা মিটার দিয়ে যদি 2-3টা প্রতিষ্ঠানে যদি পানি, বিদ্যুৎ, গ্যাস নেওয়া হয়, তাহলে যদি কোনো একটা প্রতিষ্ঠান শতভাগ রপ্তানি না করে তাহলে তাকে এই সুবিধা দেওয়া হয় না। এই হলো এই তিনটে বিষয়। আমি আশা করি যে এই তিনটে বিষয় আমি বোঝাতে পেরেছি। গ্যাস, পানি আর বিদ্যুৎ, এরা কিভাবে এর অব্যাহতি কার্যকর হয়। তো এটাও আমাদের দেশের সার্বিক ব্যবস্থাপনায় এই আবেদন করা, কমিশনারের প্রত্যয়নপত্র অবটেন করা, এরপরে আবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অব্যাহতি সুবিধা নেওয়া, এগুলো একেবারে সহজ হয় না। আমরা জানি আমাদের গভর্নেন্সে তো বেশ কিছু সমস্যা আছে, কিছু সুবিধা অসুবিধা হয়। তারপরেও এই প্র্যাকটিসটা চালু আছে, মাঠ পর্যায়ে ব্যাপকভাবে চালু আছে। রপ্তানিকারকরা এই প্র্যাকটিস অনুসরণ করে। আমরা টেবিল 1-এ একটা আইটেম দেখলাম, প্রাকৃতিক গ্যাস। টেবিল 2-এ আমরা 2টা দেখে ফেললাম, ওয়াসা এবং বিদ্যুৎ। আর এখানে আর বেশ কয়েকটা আইটেম আছে। এই আইটেমগুলোর ভিতরে যেগুলো সহজ সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করে আজকে শেষ করব। আর 2টা একটু জটিল আছে, যোগানদার আর হলো শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয়। এই 2টা আইটেম আমি আগামী সেশনে আলোচনা করব। এর ভিতরে সহজগুলো হলো সিকিউরিটি সার্ভিস, ধরেন গ্রুপ 4 থেকে 10 জন সিকিউরিটি ম্যান নিয়ে রাখছে। পরিবহন ঠিকাদার, ধরেন পরিবহন ঠিকাদারকে দিয়ে 100 টন মালামাল পরিবহন করিয়েছে। যানবাহন ভাড়া প্রদানকারী রেন্ট এ কার সার্ভিস, ধরেন 2টা গাড়ি ভাড়া নিয়েছে। তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, ধরেন আইটি এনেবল সার্ভিস নিয়েছে তার প্রেমিসে, সেবা আমদানি করেছে। ল্যাবরেটরি টেস্ট চার্জ, অর্থাৎ নানান রকম টেস্ট করা লাগে, কাপড়ের মান টেস্ট করা লাগে, আরও অনেক ধরনের কেমিক্যাল টেস্ট করা লাগে। এই টেস্টগুলো কোথাও থেকে করিয়েছে। এইখানে কথা হলো, এখানে কারোর কোনো পারমিশন লাগবে না। এইখানে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে সেবাগুলো নেওয়া হবে, সেই সমস্ত প্রতিষ্ঠানের কিছু অ্যাওয়ারনেস দরকার আছে। সেই সমস্ত প্রতিষ্ঠানের কাছে এই সেবা গ্রহণকারী শতভাগ রপ্তানিকারক বা শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক বা ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান সেবা প্রদানকারীর কাছে ডকুমেন্ট দিবে যে আমি একজন শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান, বা আমি একজন শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান, বা আমি একজন ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান। কি ডকুমেন্ট দিবে? তার বিডার রেজিস্ট্রেশন দিবে, তার সংশ্লিষ্ট তার যে অ্যাসোসিয়েশন আছে সেখানের রেজিস্ট্রেশন আছে, ইপিজেডের রেজিস্ট্রেশন আছে। সবচেয়ে বড় ডকুমেন্ট হলো আপডেটেড বন্ড লাইসেন্স। যে বন্ড লাইসেন্স কাস্টমস বন্ড কমিশনারের যদি আপডেট করা থাকে, তাহলে জানা যাবে যে এটা শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান। তার ব্যাংক থেকে সার্টিফিকেট দিতে পারে। তাহলে এই সেবাগুলোর ক্ষেত্রে, আবার আমি আরেকবার বলি, সেটা হলো যোগানদার, সিকিউরিটি সার্ভিস, পরিবহন ঠিকাদার, যানবাহন ভাড়া প্রদানকারী, বিদ্যুৎ বিতরণকারী, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা আমদানি, ল্যাবরেটরি টেস্ট চার্জ। এর মধ্যে যোগানদারটা আমি আগামী দিন আলোচনা করব বলেছি। যোগানদার এবং শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয় আগামী দিন আলোচনা করব। তাহলে থাকলো সিকিউরিটি সার্ভিস, পরিবহন ঠিকাদার, যানবাহন ভাড়া প্রদানকারী, বিদ্যুৎ বিতরণকারী, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, ল্যাবরেটরি টেস্ট চার্জ। আর সেবা আমদানি তো বিদেশ থেকে আসে, এখানে তো সেবা প্রদানকারী দেশে থাকে না। এই যে কয়েকটা সেবার কথা বললাম, এই সেবাগুলোর ক্ষেত্রে সেবা গ্রহণকারী শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান বা শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান বা ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান সেবা প্রদানকারীর কাছে ডকুমেন্ট দিয়ে জানাতে হবে যে আমি শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান, আমি শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান, বা আমি ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান।
তাই আমার ক্ষেত্রে বিলের সাথে ভ্যাট যোগ করতে হবে না। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভ্যাট চালান ইস্যু করবে, ভ্যাটের ঘরে লিখে দিবে যে এছাড়াও 188 ইত্যাদি ইত্যাদি তারিখ এত অনুসারে শতভাগ রপ্তানিকারকের ক্ষেত্রে বা শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারকের ক্ষেত্রে বা ইপিজেড অবস্থিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভ্যাট মুক্ত। তো প্রিয় দর্শক, আজ আমরা এটুকু আলোচনা করলাম এই এসআরও 188, এসআরও 189 এবং সাধারণ আদেশ 20-র উপরে আমরা আরও কয়েকটা সেশন আয়োজন করব, তাতে পুরো বিষয়টা আপনাদের কাছে আশা করি পরিষ্কার হবে। আগামী দিন আমরা যোগানদার আর শ্রমিক কল্যাণ এবং বিনোদন ব্যয় আর যদি সম্ভব হয় আরও একটু আলোচনা করব। তো আমি আশা করি আজকে আমরা যে আলোচনা করলাম এই আলোচনা থেকে আপনারা এই শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান তারা কিভাবে ভ্যাট অব্যাহতি সুবিধা পায় সেই সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া হলো। গ্যাস, বিদ্যুৎ এবং ওয়াসা অর্থাৎ পানি, এই ক্ষেত্রে কমিশনারের কাছ থেকে প্রত্যয়নপত্র ইস্যু করতে হয়। আর অবশিষ্ট যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে সেবা প্রদানকারীর কাছে প্রমাণ দিতে হয় যে আমি শতভাগ রপ্তানিকারক, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক বা ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠান সেবা প্রদানকারী ভ্যাট অ্যাড করে না। এই হলো মূল কথা। আশা করি আপনাদের কিছুটা এই বিষয়ে ধোঁয়াশা কিছুটা কেটেছে। আগামী দিন আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।